সুপ্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম টকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমাদের অতিথি বাংলাদেশের জনপ্রিয় কবি, ছড়াকার এবং সাংবাদিক সৈয়দ আল ফারুক। সৈয়দ আল ফারুক, আপনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি? আমরা ভালো আছি এখানে নিউ ইয়র্কে। আপনাকে অনেকদিন পরে আবার পেয়ে ভালো লাগছে। তো আপনি তো এবারে মূলত এসেছেন বইমেলাতে, বাংলা উৎসবে। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা যেটা হলো। তো বইমেলার গল্প করেন একটু, কেমন লাগলো বইমেলা? বইমেলা তো এই এটা গত ২৫ বছর যাবৎ হয়ে আসছে। এটা সারা পৃথিবীতে মানুষ বাংলা ভাষাভাষীদের জন্য একটা উল্লেখযোগ্য বইমেলা হিসাবে জ্ঞান করে। তার ভেতরে এবার ছিল ২৫তম। তো ২৫তম মানে তো একটা বিশাল বিশেষ আয়োজন, ব্যাপার, হ্যাঁ। বিশেষ ব্যাপার এবং এবছর বাংলাদেশ থেকে অনেকে এসছেন। এছাড়া অন্যান্য দেশ থেকেও অনেক বাংলাভাষী লেখক যারা এসছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হলো। অনেক প্রকাশক এসেছেন। মোট কথা ৩ দিনব্যাপী বইমেলা ছিল খুবই জমজমাট। না, এটাকে মনে হয় যে এটা বিশাল একটা মানে যজ্ঞ। কারণ সারা পৃথিবী থেকে প্রবাসীরা অনেকে এসছেন এখানে, জার্মানি থেকে, হল্যান্ড থেকে, সবখান থেকে, প্যারিস থেকে। তো টরন্টো থেকে এখানে অনেক হাজার জায়গায়। হাজার মানুষ এখানে যেভাবে বইমেলায় ভিড় করেছেন, মানে আমাদেরকে হাঁটতে চলতে খুব হিমশিম খেতে হচ্ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আর মনে পড়ছিল বাংলা একাডেমির বইমেলা যখন মানে ১ম দিকে যখন ছোট ছিল, তখন আমরা সবাই সবাইকে দেখতে পেতাম। এখন তো বিশাল আকার হয়ে গেছে। না, তো যেখানে হয়েছিল ওই কয়দিন তো এটাকে একটা বাঙালিদের একটা জায়গা মনে হয়েছে। এটা জ্যাকসন হাইট মানেই তো একটা, এটাকে বাংলা পাড়া হিসেবে আমরা জ্ঞান আপনার তো করি। মনেই হয়নি অনেকের যে এটা বাংলাদেশের বাইরে বাইরে কোথাও। কোথাও মনে হয়নি আসলেই। আসলে দিনে দিনে বেড়েই চলেছে। তো বইমেলার এই যে বিস্তার, মানে ঢাকার পরে তো মনে হয় এখন ডেফিনিটলি নিউ ইয়র্কেরটাই সবচেয়ে বেশি বড় মানে ফলাফলে আয়োজন হয়, বলা তাই না? যায়। হ্যাঁ, রাইট। এটাতে কোনো সন্দেহই নাই। বাংলা বইয়ের এত বড় আয়োজন আর কোথাও মানে বইমেলা হিসেবে হয় না। এটা সত্যি কথা। আপনি এইবার নিয়ে কয়বার বইমেলায় এলেন? বইমেলায় আমি এবারই ১ম ১ম এসেছি, এসেছেন। এই নিউ ইয়র্কের বইমেলায়। তবে অন্যান্য সাহিত্যের অনুষ্ঠানে আমি এর আগে অনেকবারই এসেছি। আমি ১৯৯১ সাল ১ম থেকে আসেন ৯১ আসা সালে। আমার এই নিউ ইয়র্কে। হুম, হুম। এরপর মাঝে মধ্যে এসেছি। সবশেষে এসেছি গত বছর আ আগস্ট সেপ্টেম্বরে। সেটাও কবিতার তখন অনুষ্ঠান তো ছিল। আপনি ফোবানাতেও যোগ ফোবানার দিয়েছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত বছর এসেছিলাম আমি। তো আমরা এখন কবি সৈয়দ আল ফারুকের সাথে একটু কথা বলি, তার কবিতা, তার ছড়া এবং লেখালেখি। আমরা জানি যে আপনি কখনো ঢাকায়, কখনো লন্ডনে, কখনো কলকাতায়। কলকাতা থেকেও আপনার অনেক কিছু, অনেক মানে সম্পাদনায় অনেক কিছু প্রকাশিত হয়। আমার লন্ডনেও আপনি সময় কাটান। একটু আপনার লেখালেখি সম্বন্ধে কত বছর ধরে আপনি এই জগতে বিচরণ করছেন? লেখালেখি শুরু তো আ অনেক বছর ১৯৬৯ এ আমি ১ম লেখা লিখি জীবনের। আচ্ছা। তারপর ৭০ এর শুরুতে ৭৩-৭৪ সাল থেকে তো পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করি এবং এটা অব্যাহত আছে। মাঝে মধ্যে আ বই বেরোয় একটা নির্দিষ্ট বিরতিতে। এ যাবৎ ৩৭ টি বই বেরিয়েছে আমার। ৩৭ সবই কি কবিতার না, বই, এর ছড়ার বই ভিতরে নাকি? এই একটু ধারণা দিবেন? একটু বললে হুম, হুম। হয়তো এরকম যে আমার এর ভিতরে ১৬ টি বই আছে কবিতার বই। হুম, হুম। আর শিশু সাহিত্যের বইয়ের সংখ্যাও ১৬। আর ৫ টি সম্পাদিত বই আছে বিভিন্ন বিষয়ে। শিশু সাহিত্যে আপনার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য, আমরা সেটা জানি। তো সম্পাদিত বইগুলোর মধ্যে কি, কি বিষয় আপনার মানে সম্পাদিত স্থান বইয়ের পেয়েছে? মধ্যে আছে যেমন বাংলাদেশের ছড়া ও ছড়াকার এই হুম, হুম। নামে আমরা একটা বই করেছিলাম ১৯৭৮ সালে। আর শামসুর রাহমানকে নিয়ে প্রামাণ্য শামসুর রহমান একটা বই আমরা সম্পাদনা করেছি। এই বইটাও একটা উল্লেখযোগ্য বই হুম, হুম। আমি বলব। তারপরে বাতাসে লাশের গন্ধ। এটা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার, বাংলাদেশের বিখ্যাত লেখকরা সেখানে কবিতা লিখেছেন, কবিরা ছড়া হুম, লিখেছেন, ছড়াকাররা। এটিও একটি উল্লেখযোগ্য বই আমি বলব। হুম, হুম। এই সব বিষয় নিয়ে আমার সম্পাদনা। ঘটনাক্রমে আমার এখানে কিছু বই আছে, আমি আমার দর্শকদেরকে দেখাতে চাই। এটি হচ্ছে সৈয়দ আল ফারুকের নির্বাচিত ১০০টি কবিতা। এটা খুবই চমৎকার এবং প্রচ্ছদ এবং মানে বই দেখতেই খুব ভালো লাগছে। এটি গত বছর বইমেলার সময় বেরিয়েছে। গত বছর বেরিয়েছে। অন্য প্রকাশ থেকে। আচ্ছা, আরেকটি বই দেখতে পাচ্ছি। আমি জানি আপনার অসংখ্য বই, কিন্তু যে কটি পেয়েছি হাতের কাছে, কিশোর সমগ্র। প্রথম খণ্ড এটি। এটা দেখতে তো অসাধারণ লাগছে। হ্যাঁ, এটি অনন্যার থেকে বেরিয়েছে এবং একটি চমৎকার বই আমি বলব। তাদের প্রকাশনা মান অনেক হ্যাঁ, অবশ্যই এটা তো মানে অবশ্যই আন্তর্জাতিক উল্লেখযোগ্য। মানের। আরেকটি হচ্ছে খুব ইন্টারেস্টিং নাম, কোন কোন টেবিলের পা টেবিলের নাই? পা নাই? এটা আপনি কি মিন করেছেন? আহ এই যে অনেক টেবিলের তো ২ টো পা, ৩ টা পা, হুম, ৪ হুম। টা পা এরকম আছে। কিন্তু আচ্ছা। এখানে আমি বলেছি যে একটা টেবিলের পা নাই, সেটা হলো বাংলাদেশের টাইম টেবিলের। সেটা একটু ব্যঙ্গ একটা লেখা আচ্ছা, আচ্ছা। আছে আর সে এটা হচ্ছে বিষয়ে। ছোট, ছোট।
হ্যাঁ, সেদাল ছোট ফরিদ। ছোট এটি এই এই কোন টেবিলের পা নাই, ছোট ছোট এগুলো এবছর বইমেলায় বেরিয়েছে। তো আচ্ছা, আরো একটি বই, ৩টি বেরিয়েছিল। ছোট ছোট একটি প্রেমের বই। আমরা যে আচ্ছা। কথা বলি ছোট ছোট ২ লাইন ৩ হুম, লাইন, এই ছোট কবিতাগুলো এটাতে আছে। একেবারে যারা ১ম হুম, প্রেমে হুম। পড়ছে, জি। প্রেম করতে চাচ্ছে অথবা একটু নমুনা দিবেন? এ মানে এই যে কেমন? এইটা তাদের জন্য খুব মানে অবশ্য পাঠ্য বই আমি বলব একটু আরকি। যে স্যাম্পল শোনাবেন? স্যাম্পল মানে ছোট ছোট লেখাগুলোর মধ্যে তো এরকম থাকে অনেক সময় যে এরকম নিশ্চয়ই প্রেমিকরা কোট করে আপনার এসব কোট করে। কবিতা? এমন হয়েছে যে জি। আমার কবিতা কোট করে আমার কাছে ফিরে এসেছে, এমনও আমি পেয়েছি। আচ্ছা, আচ্ছা। এই ধরনের ইয়েও আছে যে এটা কি বুমেরাং হয়ে আসে? না, বু ভালোই লাগে নিশ্চয়ই। আপনার লেখা আপনাকে আমাকে কোট করেও পাঠিয়েছে, এমনও হয়েছে। অনেক সময় আমরা এরকম হুম, হুম। পেয়ে যাই যে ছোট ছোট কবিতার মধ্যে সেই জিনিসগুলো আছে। ভালোবাসা মানে সেই ভালো জানে, যে পেয়েছে ভালোবাসাকে, স্বপ্নের নাম সত্যি করেছে, জয় করেছে সে আশাকে। বাহ! ভালোবাসা মানে যৌথ কামড়, লাল টসটসে আপেলে, ভালোবাসা মানে ভালো বোঝা যায়, ভালোবাসাটাকে না পেলে। ওরে বাবা! আপনি তো এটা তো কোট করার মতো অবশ্যই। এ ধরনের ছোট আরো ছোট ২ লাইনের ৩ লাইনের অনেকগুলো ৬৪ টা কবিতা আছে। তা আপনি তো যারা প্রেম করে তাদের জন্য একটা বিরাট একটা মানে কাজ করে দিয়েছেন। আজকাল তো এসএমএস যুগ। হ্যাঁ, এসএমএস দিয়ে এটা তো এসএমএস এইটা শুধু সেই কাজে ব্যবহার হয়। কারো কাজে লাগলে আমাকে জানাবেন। তো আপনার লেখালেখির গল্প আরেকটু করতে চাই। যারা আপনার সমসাময়িক যারা লেখক আছেন বাংলাদেশে, কবি, ঔপন্যাসিক বা বিভিন্ন লেখক তাদের সম্বন্ধে একটু গল্প করেন যারা আপনার খুব কাছাকাছির। আমি জানি এটা কঠিন ব্যাপার, কারণ কাকে বাদ দিয়ে কাকে আপনি স্থান দিবেন। তারপরেও যারা ধরেন আপনার সাথে যারা আমাদের কামাল চৌধুরী বলেন যারা আছে আরো যারা রিটন মানে ওদের সম্বন্ধে একটা একটু। সময় আমরা হ্যাঁ, একটা যখন সময় একটা আপনাদের সময় স্বাধীনতা লেখক কারা, উত্তরকালে কারা? হ্যাঁ। আমরা তো আসলে ছোটদের লেখা দিয়ে শুরু করেছি। হুম। সেটা বা ছিল আসলাম সানির কথা বলছি, হ্যাঁ, আমিরুলের কথা বলছি। আমিরুল। হ্যাঁ, আমরা যে সময়টা শুরু করেছি ৭০ এর মাঝামাঝি সময়ে, তখন ছোটদের কাগজ বলতে আমরা বুঝি যে ইত্তেফাকের কচিকাঁচার বলছি আসর, আর দৈনিক বাংলার ৭ বাই চম্পা, ওই হুম, পাতায় লেখাটা খুব আর একটা গৌরবের ব্যাপার আমি অর্ধবাদ মনে থেকে করব। কিশোর বাংলা বেরোতো কিশোর বাংলা বেরোলো ৭৬ সালে ৭৬ সালে। ১ম সেই পত্রিকা। তারপরে খেলাঘরের পাতা। এর হুম, মধ্য হুম। দিয়ে আলী ইমাম, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, একটা বড় একটা লেখক গোষ্ঠী আমাদের, এই লুৎফর রহমান রিটন, হ্যাঁ, এই আমিরুল ইসলাম, আসলাম সানি। একটা বড় গ্রুপ আমাদের মধ্যে। সেই সময় আমরা একসঙ্গে লেখালেখি শুরু করি। তারপর আরো কিছুদিন পরে আমরা হয়তো কবিতার জগতে এসেছি, কবিতা লেখা শুরু করেছি। কামাল চৌধুরীর কথা বললেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের ৭০ দশকের অনেক বন্ধু যারা কবিতায় আলী রিয়া তো অত্যন্ত একসময় সক্রিয়। কবিতা লিখতো। আলী রিয়াজের কথা মনে আছে, রাখাল নামে তাদের একটা সংগঠন ছিল, হুম, হুম। তারা ৪ জন মিলে করেছিল তার এরকম। হুদা ভাই, মোহাম্মদ নুরুল হুদা, ওনাদের ছিল দ্রাবিড়। দ্রাবিড় দ্রাবিড়। প্রকাশনে সেটা রুদ্র সহ একসময় ওরা তখন করতেন। ওই যে বাংলাদেশে দর্শনের বিনিময়ে হুম, কবিতা শুরু করলো, পদাবলী। হুম, হুম। আমরা শিশু সাহিত্যের দর্শনের বিনিময়ে ছড়া পাঠের অনুষ্ঠান শুরু করলাম। এরকম সেই খুব আপনার হয়তো জমজমাট মনে সময়। আছে আমরা সব রেডিও ক্লাব জাতীয় একটা ব্যাপার করতাম। সেই রেডিও ক্লাব থেকে আমরা সোভিয়েত কালচারে, আমেরিকান কালচার সেন্টারে, জার্মান কালচার সেন্টারে আমরা প্রায় কবিতার প্রোগ্রাম করতাম। যেখানে আপনারা সবাই থাকতেন, তসলিমা, রুদ্র, সবাই মানে একটা মানে যে বন্ধুরা যারা পরে বড়, বড় লেখক হয়ে গেছে যারা, তারা সবাই আসতো আরকি। মানে অনেক সেই যে আমার নানা সেই রঙের সময়, হ্যাঁ, দিনগুলি। নানা রঙের দিনগুলি আসলে সেই এই গত পরশুদিন নিউ ইয়র্কে শিশু হুম। সাহিত্য পরিষদের শাখা খোলা হলো। হ্যাঁ, এটা বলেন এইটা ব্যাপারটা কি মানে আসলে? এই শিশু সাহিত্য পরিষদ তো আহ, গত ৩ যুগ ধরে ৩৬ বছর যাবৎ বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিশু সাহিত্যের অগ্রগতি বিষয়ে সেমিনার করেছে। হুম, ছড়া পাঠের এই যে দর্শনের বিনিময়ে হুম, যেটা কথা বললাম, এটা অনেকগুলো আসর হয়েছে। ছোটদের জন্য শিশু সাহিত্যিকদের অটোগ্রাফ বুক বেরিয়েছে। শিশু সাহিত্যের আহ, প্রবন্ধ নিয়ে শিশু সাহিত্য নামে একটা ত্রৈমাসিক বেরোতো তখন। আচ্ছা, তারপর মাঝে মধ্যে ছড়া পাঠের আসর হতো ৪ জন ৪ জন করে। তো এই কার্যক্রম আমরা চিন্তা করেছি যে এই পৃথিবীর অন্যান্য শহরগুলোতে হওয়া দরকার। খুবই ভালো। সেটারই একটা নিউ ইয়র্ক শিশু সাহিত্য পরিষদ শাখা খোলা হলো, এবং সেখানে আমি এত আনন্দিত যে অনেক লেখক, প্রায় অর্ধশত লেখক সেদিন অনুষ্ঠানে বিশাল উপস্থিত ব্যাপার। ছিল, এবং সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমার মনে হয় ভালো ভালো কিছু কাজ এখন এই কারণ শিশু হুম, সাহিত্যের হুম। এখানে তো সেই ধরনের আহ, আমরা আবেদন করেছি যে এখানে যে অতগুলো পত্রিকা আছে, হ্যাঁ, সাপ্তাহিক পত্রিকা, সেগুলোতে যেন ছোটদের জন্য একটা পাতা হ্যাঁ, অথবা অর্ধ পাতা হলেও যেন খোলা হয়, হ্যাঁ, যাতে সেটা শিশু সাহিত্যিকরা সেখানে লিখতে মাসে পারে। দুবার হতে পারে, একবার মাসে হতে দুবার পারে। হতে পারে, একবার হতে পারে, যে যেই পত্রিকা যেভাবে নেয়, এটা আমাদের খুব জোর দাবি ছিল। আর
সারা পৃথিবীর শিশু সাহিত্যের লেখকদের নিয়ে একটা নিয়মিত প্রকাশনা করা যায় কিনা। এটা আর দ্বিভাষিক হতে পারে, কারণ হুম, বাংলা ইংরেজি দুই ভাষাতেই হতে পারে, তাই না? রাইট, সেটা হতে পারে। আমরা আন্তর্জাতিক শিশু সম্মেলন করতে যাচ্ছি আগামী বছরের শুরুতে। কোথায় করছেন? সেটা বাংলাদেশে হবে, সারা আচ্ছা, পৃথিবী থেকে শিশু সাহিত্যিকরা যোগ দেবে। বাহ! সেটারও ঘোষণা হয়েছে গত পরশুদিন আচ্ছা, আচ্ছা, এটা তো চমৎকার। এখানে। এখন এই শিশু সাহিত্য যে পরিষদের মানে নেতৃত্বে কারা আছেন? আপনি নিশ্চয়ই একজন তার আমি মধ্যে। সভাপতি, প্রতিষ্ঠাতা আচ্ছা, আচ্ছা, সভাপতি আচ্ছা। এটার শুরু থেকেই। হুম, হুম। আর এখানে আমাদের এখানে কারা মানে এখানে থাকছেন? এই ছড়াকার আলমগীর ইকবাল, হুম, হুম, আলমগীর বাবুল, হুম, হুম। তার নেতৃত্বে এবং তার সহযোগী সে অনেককে নিয়ে করেছে। আসলে আচ্ছা। এখানে একজনকে তো উদ্যোগ নিতে হয়। তিনি আহ্বায়ক হয়েছেন। এখন অন্যান্য শিশু সাহিত্যিকরা হুম, এসে তাকে সহযোগিতা করছেন। হুম, আস্তে, আস্তে গ্রুপটা বড় হচ্ছে। ফেব্রুয়ারিতে একটা সাহিত্য আড্ডার মধ্যে দিয়ে শুরু হয়েছে আর আনুষ্ঠানিক যাত্রা শুরু হুম। হলো এই ২৩শে মে। সৈয়দ আল ফারুক, আমরা আপনার লেখালেখি নিয়ে, আপনার সাংবাদিকতা নিয়ে আরো গল্প করব। কিন্তু আমাদেরকে এখন একটি ব্রেক নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা একটি ব্রেকে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ব্রেক নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসলাম। আমরা এখন আবারও গল্প করব প্রিয় কবি, প্রিয় বন্ধু এবং প্রিয় গল্পকার সৈয়দ আল ফারুকের সাথে। তো আপনার এই যে লেখালেখিতে মানে আপনার যে উপজীব্য থাকে আরকি, আপনি বিশেষ কোনো বিষয়কে কি বেশি প্রাধান্য দেন? নাকি যখন যা আপনার মনে আসে? না আসলে লেখালেখিতে যখন কবিতা লিখি, কবিতায় যেকোনো বিষয় কোনো বিষয় নয়। আমি হুম, মনে হুম, করি যে যেটাতে স্বতঃস্ফূর্ত একটা প্রেমের কবিতা লেখার সময় প্রেমের বিষয় থাকবে, হুম। দেশের কথা ভাবলে দেশের বিষয় সেভাবেই আসে। এটা আ ঠিক অমুক বিষয়ে বিশেষজ্ঞ সেরকমভাবে আচ্ছা। লেখালেখি না। আমি মনে করি যে লেখা যা আমার চিন্তা চেতনার ফসল সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করি। এবং এখানে নাগরিক জীবনের অনুষঙ্গগুলো হুম। হয়তো একটু প্রাধান্য পায়। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। আপনি বলেছেন আ আপনি তো ইতিমধ্যে মানে হ্যাঁ, আমি বলেন অনেক না। সময় হ্যাঁ, বলি যে হ্যাঁ। এই ঢাকা, লন্ডন এবং কলকাতা এই ৩ শহর আমার এই ৩ শহরে বসবাস। হুম, হুম। কিন্তু সাম্প্রতিককালে আমি আবার প্রেমে পড়েছি নিউ ইয়র্কের। হ্যাঁ, আমার চতুর্থ প্রেম আপনাদের এই এখানে নিউ ইয়র্ক। স্বাগতম আপনাকে। আ আমি আশা করছি যে এখন নিউ ইয়র্কেও আমি মাঝে মধ্যে অ্যা আসবো এবং আসলে সবার সঙ্গে যোগাযোগ পৃথিবীটাই হচ্ছে। মানুষের দেশ, তাই না? কে কখন কোথায় যাবে, কোথায় থাকবে, ঠিক। এমন কোনো তো আর বাধাবন্ধন নেই আসলে এখন। সত্যিকার গ্লোবাল অর্থেই ভিলেজ হয়ে গেছে। যেখানে বাঙালি হুম, হুম, সেখানেই আমরা পৌঁছে যেতে চাই। বাঙালিদের এই লেখালেখি শুধু নয়, লেখালেখির বাইরেও হুম, আমাদের সাংস্কৃতিক বিষয়টাকে প্রধান করে তোলার জন্য ওই যে সমাজে বাঙালিরা বসবাস করে, হুম, আমি মনে করি যে বাঙালি সংস্কৃতি সেই সমাজকে ডমিনেট যেন করতে পারে সংস্কৃতি দিয়ে। শব্দটা খারাপ শুনলেও অবশ্যই, অথবা অবশ্যই। আমরা যদি বলি বিপণন করতে হবে আমাদের সংস্কৃতিকে। এটাও যদি একটু অন্যরকম শোনা যায় কিন্তু আমাদের সেটি করণীয়। নিশ্চয়ই আমরা জানেন, আমেরিকা অবশ্যই করব। যেমন ওই সব মানে এগুলো তো ইউরোপিয়ানদের দেশ। মাল্টিকালচারাল সোসাইটি। আমরা এখানে চাইবো সব আমাদের দেশের মানুষরা, সংস্কৃতিটা হ্যাঁ। যাতে এখানে বড় করে আমরা এখানকার যে তুলে আসল ধরতে পারি। জিনিসটাকে অ্যাবজর্ব করে ওরা নিজেদের জিনিসটাকে ওরা ধারণ করছে এবং বিস্তার করার চেষ্টা করছে, অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক, তা আমাদের অবশ্যই তাই করা উচিত। আমাদের অবশ্যই। পরের যে জেনারেশন যারা, তারা অবশ্যই এই ব্যাপারে প্রচুর ইয়ে করছে। তারা ওদের লেখা অনেক বই অনেক বেরোচ্ছে। আমি দেখেছি নিউ হুম, ইয়র্কে তো বাংলা সাহিত্যের, ভাষার, সংস্কৃতির অন্যান্য শাখার অনেক অনুষ্ঠান হয়। হ্যাঁ। এক নতুন প্রজন্মকে আমাদের সেদিকে উৎসাহিত করতে না, হবে। অবশ্যই ওরা যাতে ইংরেজিতে লিখবে, ওরা মানে বাংলাদেশকে ধারণ করে বুকে ওরা বিদেশি ভাষায় লিখবে, ইংরেজি ভাষায়, স্প্যানিশ ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়। কিন্তু মূল জিনিসটা থাকবে যেন বাংলাদেশের সাথে যে যেন কানেকশনটা হ্যাঁ, সেটা থাকবে এটা যেন আরকি। অবশ্যই থাকে। এটা আমরা তো মনে করি। আর আমাদের এখানে প্রবাসে যারা যুক্তরাষ্ট্রে মানে বাঙালিদের যে দিনে, দিনে যে আমাদের অবস্থান, সেটা অবশ্যই, কারণ অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। কারণ ইংল্যান্ডের ব্যাপার যদি ধরেন, ইংল্যান্ডে হচ্ছে আরো কয়েক পুরুষ আগে থেকে। কিন্তু অনেক এখানে আগে। হচ্ছে ২ জেনারেশন। পরে হ্যাঁ। কাজেই আমাদেরটা এখন মানে এটা গ্রোইং আপ আরকি আস্তে, আস্তে। তো আপনি এখানে তারপরেও যখন হুম, হুম। যে অনুষ্ঠানে হল ভর্তি লোক দাঁড়িয়েও তারপরে এত বিশাল একটা হল লোকজন দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে ৩ দিক থেকে আমি দেখলাম। আর বইমেলায় তো গা ঘেঁষে, ঘেঁষে লোকজন হাঁটছে। এটা বড়ই আশার কথা আমি না, বলব। বইমেলা তো দিনে, দিনে বিশাল। আর ২৫ বছর একটি অনুষ্ঠান এভাবে অব্যাহত থাকছে, যেখানে প্রত্যেক বছর বাংলাদেশের বাংলা ভাষার ফোবানা বিশিষ্ট সম্মেলন মানুষ হয়, আসে। অন্যান্য হ্যাঁ। সম্মেলনগুলো সেগুলোও উল্লেখযোগ্য। আমি মনে করি যে সবারই অবদান আছে। এই অবদানগুলো নিয়েই একটা সংস্কৃতি এগিয়ে যাবে অনেক দূর।
এগিয়ে যেতেই হবে। আপনার এই যে লেখালেখির আপনার বইয়ের আপনার লেখা কবিতা, ছড়া ইত্যাদি এগুলো কি অন্যান্য ভাষাতে অনুদিত হয়েছে? কিছু, কিছু? আমার ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। হুম, হুম। ইংরেজি ভাষায় প্রফেসর কবির চৌধুরী আমার আচ্ছা, এক বইয়ের এই অনুবাদে হাত দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে শেষ করার আগেই আচ্ছা, আচ্ছা। প্রায় হুম, ৪০ টি কবিতা তিনি অনুবাদ হুম, করেছেন। হুম। ৬৪ বা এই ধরনের একটা সংখ্যা ছিল। ওই বইটা এখনো বেরোয়নি। উনি অনুবাদ ৪০ টি একটা কবিতা অংশ যখন আপনারা করেছে। তো অবশ্যই বের করতে পারেন। এটা হ্যাঁ, আর পরিকল্পনা কাজ কবি চৌধুরী চলছে। স্যারের লেখা মানে ওনার অনুবাদ অনুবাদ। বিশাল ব্যাপার। এছাড়াও অন্য আরো কয়েকজন করেছেন। সেগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন পত্র-পত্রিকা বা সংকলনে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া আ কলকাতা থেকে হিন্দি ভাষায় হুম, হুম, একটা বই বেরোবে আমার কবিতার হুম, হুম। সিলেক্টেড মানে নির্বাচিত কবিতা, সেটার অনুবাদ চলছে। আচ্ছা, আপনি কলকাতা কানেকশনটা একটু যদি মানে জানতে চাই। কারণ আপনাকে আমরা প্রায় দেখি যে ওখানকার কলকাতার যারা সবচেয়ে বড়, বড় লেখক তাদের সাথে আপনার খুব হরিহর আড্ডার ছবি দেখি, আপনার মানে গল্পের ছবি না দেখি। আসলে একটু বিষয়টা হলো কি, যাদের অনেকে কলকাতা তো আমরাও চিনি। বাংলা ভাষার হ্যাঁ, একটা বড় জায়গা। ১৯৭৭ সালে আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য ১ম কলকাতায় যাই উনার আচ্ছা, বাড়িতে। হ্যাঁ, কলকাতায় গল্প করেন। সেই থেকে একটা আন্তরিকতা পূর্ণ মানে সম্পর্ক উনার সঙ্গে তৈরি হয়েছে। উনি আমাকে বই উৎসর্গ করেছেন। নাহিদকে বই উৎসর্গ করেছেন। আমার আপনার প্রসঙ্গত জানাই যে ওনার স্ত্রী নাহিদ নাজিয়া নাজিয়া উনি তাকে একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। নিউ ইয়র্কে প্রোগ্রাম করেছেন, ঢাকাতে প্রোগ্রাম করছেন, কলকাতায় করছেন। তো হ্যাঁ, বলেন আপনি তাকেও কলকাতা। বই উৎসর্গ করেছেন। আচ্ছা। আমার ছেলেকেও বই উৎসর্গ করেছেন। হুম, এরকম আমি ওনাকে বই উৎসর্গ করেছি। ও তারপরে আমরা অনেক আড্ডা দেই। মানে সুনীল দা তো চলে গেলেন, আমার হুম, একজন প্রিয় অকাল। মানুষ। তো কলকাতায় এছাড়া আপনি যাদের অনেকের কথা বলেছেন, সত্যজিৎ রায়, আ তারপরে সত্যজিৎ রায়ের সাথে আপনার সলিল ভালো চৌধুরী, হ্যাঁ, সম্পর্ক ওনাদের ছিল। সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। আসলে ১৯৮৫ সালে হুম, হুম। আ বাংলা কবিতার খুব বড় একটি উৎসব হয় কলকাতা এবং শান্তিনিকেতনে। হুম, আবৃত্তি লোকের আমন্ত্রণে আমি শামসুর রহমান, আল বেলাল মাহমুদ, চৌধুরী গিয়েছিলেন তখন সেই বোধহয়? বছর তিনি যাননি। তিনি আচ্ছা। পরের বছর কারণ গিয়েছিলেন। উনি তো অর্ধেক কলকাতার, অর্ধেক হ্যাঁ, ঢাকার। ওই বছর রফিক আজাদ, হুম, নীলমণি গুণ, এই আল মাহমুদ এবং শামসুর রহমানের কথা বলেছি। আমরা ৮ জন আমন্ত্রিত হয়েছিলাম এবং সেই বছর বাংলা ভাষার জীবিত ভারতবর্ষের সমস্ত কবি উপস্থিত ছিলেন। বিরাট ব্যাপার। কলকাতায় এবং শান্তিনিকেতনে বিশাল আয়োজন। তো সেখান থেকেই একটা কবি মহলে একটা ভালো সম্পর্ক এবং যোগাযোগ প্রতিষ্ঠিত। এরপর আমার শ্রেষ্ঠ কবিতা কলকাতা থেকে বেরিয়েছে। আচ্ছা। সেটাও প্রায় ১৫-১৬ কারা বের বছর আগে করেছেন? প্রতিভাস থেকে বেরিয়েছে প্রতিভাস সেটি। থেকে। আচ্ছা। তারপরে আমি কলকাতার বইমেলাগুলোয় আমি নিয়মিত যাই। সেই সুবাদে আসা যাওয়া, ওখানকার টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের কবিতা বা আমার নিজের কবিতা অথবা আমাদের সংস্কৃতির অন্যান্য বিষয় নিয়ে অনেক প্রোগ্রাম করেছি আমি। এই এগুলো প্রসঙ্গে একটা আমার মনে নিয়মিত পড়ছে যোগাযোগ আমাদের হয়। প্রিয় বন্ধু রুদ্র, আমার আপনার দুজনেরই খুব প্রিয় বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্রের লেখা যে একটি কবিতা যেটা এখন মানে গান হয়ে কলকাতায় মনে হয় সবচেয়ে জাতীয় সঙ্গীতের মতো হয়ে সবচেয়ে গেছে। জনপ্রিয়। এটা ভালো এটা ভালো আছি, এটা ভালো আছি আমাদের তো। এত ভালো লাগে যে ওখানে কোনো অনুষ্ঠানে গেলে যেকোনো প্রোগ্রামে সুমনা পশ্চিম করছে না, যে হ্যাঁ, কেউ সব করছে। শিল্পীরা ওখানকার মানে এই অসম্ভব দরদ সব এই দিয়ে গানটি করছে। খুব পছন্দ করে হ্যাঁ। এবং যারা শ্রোতা, দর্শকরাও খুব এটাকে মনে প্রাণে গ্রহণ করেছে। এটা তো আমাদের সবারই কৃতিত্ব আর আমরা বলব। কলকাতার বন্ধুদের যে বাংলাদেশের প্রতি আরো বেশি যাতে আকর্ষণ হয় বা বেশি জানতে পারে, ডেফিনিটলি আপনাদের উচিত মানে ভূমিকা মানে পালন করা এই ক্ষেত্রে। কারণ এখন পৃথিবী পাল্টে গেছে। এখন কদিন আগে সমরেশ দা বলছিলেন কথায়, কথায় যে এখন ঢাকা হচ্ছে বাংলা ভাষার রাজধানী। সবকিছু সাহিত্য, সংস্কৃতি সবকিছু। কারণ কলকাতা থেকে আস্তে, আস্তে অনেক কিছু বিলীন হয়ে যাবে। কারণ মানে কলকাতায় তো অনেক আপনি জানেন যে ওখানেও তো বাংলা ভাষার অনেক বড় একটা পাঠক হুম, গোষ্ঠী আছে। হুম, হুম, সেইজন্য বাংলাদেশের ওখানে কিন্তু প্রতি বছর যে বইমেলা হয়, হুম, হুম, বাংলাদেশের প্রকাশকরা সেখানে অংশ নেন। হুম, বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে একাধিকবার বইমেলায় স্থান পেয়েছে। হুম, হুম। একটা বাংলাদেশ প্যাভিলিয়ন হয়। এখন বাংলাদেশের আলাদা করেও বইমেলা হয় বছরের অন্য একটা সময়ে। তবে বাংলাদেশ তো একটি দেশ, তা বিশাল ব্যাপার, তাই কিন্তু না? আপনি কাজেই বলছেন ঢাকা বা এই বাংলা সাহিত্যের রাজধানী। এটা সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে হ্যাঁ, অনেকেই এই কথা সমরেশ বলে গেছেন। মজুমদার সবাই তো বলেছে। আমরা ঢাকা যদি বাংলা সাহিত্যের রাজধানী হয়, তাহলে বাংলা সাহিত্যের এই লেখকদের বই বা লেখা এগুলো কেন কলকাতায় ডেফিনিটলি পাঠকদের কাছে যাবে না? সেটার জন্য আমাদের এই সমস্ত উদ্যোগ হ্যাঁ, আমি অবশ্যই। বলব। এটা তো এই উদ্যোগ আরো দিনে, দিনে আরো মানে বৃদ্ধি পাওয়া উচিত আরকি। বৃদ্ধি কারণ পাবে। আমাদের অনেক ভালো লিখছেন, আমাদের অনেকেই অনেক অসাধারণ লেখা শুধু লিখছেন। একটা সময় ছিল শুধু হুম, কলকাতার লেখকরা ঢাকার ঈদ সংখ্যাগুলোতে লিখতেন বা হুম, এই তাদের লেখা নিয়েই এখানে হইচই হতো।
এখন কিন্তু এখন দিন পাল্টে গেছে অনেক। পাল্টে গেছে। আমি বলব যে বাংলাদেশের লেখকরা ওখানে যাতে আরো বেশি করে আপনাদের তাদের সবার লেখা মর্যাদা ছাপে না, হুমায়ুন প্রতিষ্ঠিত আহমেদের হয়। লেখা নিয়ে হ্যাঁ, ওরা কাড়াকাড়ি করে, তাই না? তাদের অনেক বই, এখন অবশ্যই। বই প্রকাশিত হচ্ছে কলকাতা থেকে অনেকেরই, সেটাই না, এটাই তো আশার স্বাভাবিক। কথা। কারণ আপনি উন্নাসিক ভাব নিয়ে কদিন থাকবেন। আর আমাদের যে সঙ্গীতের ক্ষেত্রে যে বিশাল আমাদের যে মানে উন্নয়ন, এবং কি আমাদের যে ফোক সঙ্গীতের ক্ষেত্রে মানে এটা তো অসাধারণ। আমি দেখি তবে এখানে কলকাতার কিন্তু অনেক টিভিতে। কাজ হ্যাঁ, করার আছে কিন্তু। হ্যাঁ, আমরা যেমন কলকাতার টিভি বা পত্র-পত্রিকা যতটা সহজে পাই, ওখানে কিন্তু অত সহজে সবকিছু পৌঁছে না। এটা খুব দুঃখজনক। এইটা কারণ নিয়ে আমাদের অনেক দাবি দীর্ঘদিনের। এটা একটু, একটু করে এগুচ্ছে, কিন্তু এটা আরো দ্রুত এবং অনেক বেশি করে ওখানকার চ্যানেলগুলো, আমাদের চ্যানেলগুলো যাতে ওরা দেখতে পায়, আমাদের বইগুলো যাতে সহজলভ্য হয়, সেগুলোর আরো বড় ব্যবস্থা থাকা উচিত সে সম্প্রতি ব্যাপারে। কে যেন বলছিলেন মানে গানের ব্যাপারে যে কলকাতার চেয়ে আমাদের সাম্প্রতিক যে বাংলাদেশের সঙ্গীত অনেক এগিয়ে গেছে। কারণ ওই যে হেমন্ত, মানবেন্দ্র বা মান্নাদের পরে যে একটা গ্যাপ হয়েছে, আমাদেরটা অনেক বেশি বাংলা গান, ডেভেলপ। আর আধুনিক বাংলা গানের ফোক সংও আমাদের এত বেশি ডেভেলপ যে ওরা যা আমাদের গানই প্রায় করে এখন কলকাতার বিভিন্ন চ্যানেলে। তো মাঝে, মাঝে কোনো গান দেখলে মানে মনে হয় যে মানে ওরা যদি আমাদের কাছ থেকে এটা দেখে নিত একটু, বাংলাদেশের কারো কাছ থেকে তারা আরো ভালো করতে পারতো আরকি। তারপরেও মানে ফোক সং বলতেই বাংলাদেশ, তাই না? বাংলাদেশ, হ্যাঁ, ওরা বাংলাদেশের, আমাদেরগুলোই করে। হয়তো একটু কখনো ঘুরিয়ে ফিরিয়ে করে, একটু কোথাও, কোথাও বিকৃত হয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশের ফোক গান কলকাতার যদি বাংলাদেশের শিল্পীরা করে, তারা খুব হ্যাঁ, আগ্রহ নিয়ে আমাদের সেটাকে কাছ শোনে থেকে ওরা এবং অনেক ভালো করে মানে ফলো অনেক করতে পারে। শিল্পী ওখানে আমি দেখেছি হুম, যে হুম, তারা বাংলাদেশের ফোক হুম, যেগুলো হুম। আর কি আমাদের এদিককার, সেই গানগুলা তারা গায়, আজকাল অনেকেই গায় আমি দেখেছি। তা আপনার লেখালেখি নিয়ে সৈয়দ আল ফারুক আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা? মানে এমন কিছু আছে যেটা আপনার এখনো লেখা হয়নি? না, ঠিক এমন কোনো বিষয়, এমন কোনো বিষয় ভাবনা? লেখালেখি নিয়ে পরিকল্পনাটা মানে আসলে বর্তমান নিয়ে আমি সবসময় বেশি ভাবি। একটা সুন্দর বর্তমানই তো একটা সুন্দর হুম, হুম। ভবিষ্যৎকে রচনা করে। আমি যা লিখে যাচ্ছি, লিখছি, আ সেটাই তো পরিকল্পনার অংশ হিসেবে আমি নিশ্চয়ই, নিশ্চয়ই। লিখছি। আর এমন কিছু আছে যেটা এখনো হয়তো বলা হয়নি বা লেখা হয়নি? অনেক কিছু আছে। আচ্ছা। অনেক কিছু বলার আছে। হুম, হুম, নিশ্চয়ই সেগুলো সামনে লেখার মধ্যে আসবে। বিশেষ করে হুম, হুম। আমি উপন্যাস লিখিনি কখনো। হ্যাঁ, সেইটাই। আমার সবসময় মনে হয় আ গদ্যে আমার যে আপনার সামনে তো একটা বিশাল ক্যানভাস, আ মানে গ আপনি সারা পৃথিবীকে সেখানে ধারণ করতে পারেন, সবাই আমাকে দেখাতে। গদ্য লেখার ব্যাপারে বেশি করে আমি গল্প লিখেছি, ছোটদের বড়দের অনেক গল্প লিখেছি। কিন্তু উপন্যাসে আমি হাত দিইনি। এটা আমার একটা না, অতৃপ্তির এটা তো জায়গা খুব রয়ে খারাপ গেছে। কথা। আপনাকে এটা গা লাগাতে হবে। আ আমার অভিজ্ঞতাগুলোকে যদি আমি কাজে লাগাতে পারি, হয়তো সেক্ষেত্রে সেটা আমার একটা বড় চিন্তা মাথায় আছে। আমরা আশা করছি যে খুব অদূর ভবিষ্যতেই আরকি আপনার মোটাসোটা একটা উপন্যাস বাজারে পাবো এবং পড়ে আমরা খুব মানে পুলকিত হব। কারণ হচ্ছে কি আপনার লেখাতে ডেফিনিটলি অনেক বিষয় উঠে আসবে যেগুলোর সাথে আমরা পরিচিত। আমাদের মানে উপন্যাসটা আমাদের জীবনকে নিয়ে জীবনের লেখা হয়, আমাদের প্রতিচ্ছবি তো মানে বলি প্রতিচ্ছবি, আমরা তাই না? আসলে। সেই দিক এইটা নিয়ে থেকে একবার কথা হচ্ছিল সমরেশদার সাথে, সমর মজুমদারের সাথে। তো প্রিয় কবি, প্রিয় বন্ধু এবং প্রিয় লেখক সৈয়দ আল ফারুক, আপনার সাথে যে গল্প করছি, এই গল্পের কোনো শেষ নেই। তো আশা করছি যে ভবিষ্যতে আবার কোনো সুযোগ হবে আমরা অন্য কোথাও বসে আপনার সাথে আরো গল্প করব লেখালেখি নিয়ে, জীবন নিয়ে। আজকে যে আপনি আপনার খুব মানে ব্যস্ততার মধ্যে আসলেন আমাদের টাইম টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠান টাইম টকে টাইমটা সময় দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর আর আশা করছি আপনি ভবিষ্যতে আসবেন। আর সবশেষে আমি অনুরোধ করব আমাদের যারা দর্শক আছেন, যারা আপনার লেখা পছন্দ করেন বা আপনার লেখা এখনো হয়তো পড়েননি, ভবিষ্যতে পড়বেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন সরাসরি। আ নিউ ইয়র্কের পাঠক বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি খুব মনোযোগ দিয়ে আ নিউ ইয়র্কের লেখকদের লেখা পড়ার চেষ্টা করি। খোঁজ খবর নেই। সবার সঙ্গে হয়তো এখনো যোগাযোগ ওভাবে হয়ে ওঠেনি। তবে এই যে আসা যাওয়ার মধ্যে দিয়ে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হচ্ছে, অনেক ভালো, ভালো লেখককে আমি পাচ্ছি। এটাই নিশ্চয়ই ভবিষ্যতে এখানে যারা লেখালেখি করছেন সবার সঙ্গে আমার একটি ভালো সম্পর্ক তৈরি হবে। আমি চাই এই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক এবং বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনারা যারা এখানে বসে লিখছেন, তারা তো আসলে বাংলা সাহিত্যের জন্যই লিখছেন। এটা নিউ ইয়র্কের লেখা, ঢাকার লেখা, কলকাতার লেখা বলে কিছু নেই। আমি মনে করি এটি সবাই আমরা একটা কন্ট্রিবিউট করছি একটা সাহিত্যের একটা বড় প্ল্যাটফর্মে। ওখানে আমাদের রচনাগুলোকে আমরা ওখানেই নিবেদন করছি। সেখান থেকেই বর্তমান সময়ের পাঠকরা গ্রহণ করছে। ভবিষ্যতের পাঠকরা যেগুলো ভালো লাগবে, থাকবে,
সেখান থেকে গ্রহণ করবেন। যেগুলো থাকার থেকে যাবে, যেগুলো ভালো নয় সেগুলো ঝরে যাবে। এটাই তো সময়ের বিবর্তনে আমরা তাই দেখে আসছি, অতীতেও তাই হয়েছে। তো আমরা চেষ্টা করব অবশ্যই আমরা বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমাদের সংস্কৃতিকে ঊর্ধ্বে তোলার জন্য সেই রকম মন মানসিকতা নিয়ে লেখালেখি করব এবং সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সবার মঙ্গল কামনা করছি আমি। সৈয়দ আল ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। আবার বলছি, আপনাকে আপনি আবার ধন্যবাদ। আসবেন। আজকের এখানে আসতে আসতে যে রোদের কিরণে আর আপনার আকবর হায়দার কিরণ, আপনার কিরণে অনেক আজকে এই অনুষ্ঠান নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ। প্রাণবন্ত হয়ে উঠেছে আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান টাইম টকের নিবেদন। আমরা কথা বললাম, গল্প করলাম বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক সৈয়দ আল ফারুকের সাথে। আপনাদের সাথে আরও দেখা হবে, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং টাইম টেলিভিশনের সঙ্গেই থাকবেন।